জুলাই স্মৃতি জাদুঘর, ডক্টর ইউনূসের বাড়ি ও গ্রামীণ ব্যাংকে হামলা হবে সাংবাদিক আনিস আলমগীর। পার্বত্য অঞ্চল অশান্তের চেষ্টা, খাগড়াছড়িতে চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণের আলামত মেলেনি। অবশেষে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি। অর্থ উপদেষ্টা সরল স্বীকৃতি, ৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে। কারা দেশকে অস্থিতিশীল করতে চায় সেটা সবাই জানে, মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প, ইসরায়েলের হামাসের না। বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, দেশে টানা বৃষ্টি, পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা। অবশেষে বিসিবি নির্বাচনের প্রার্থিতা থেকে সরে গেলেন তামিম ইকবাল। আজকের দিনে সবচেয়ে আলোচিত আর চাঞ্চল্যকর কোনো খবর মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। আর চারপাশে ঘটে যাওয়া প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে। ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জাদুঘরে আন্দোলনের প্রেক্ষাপট, শহীদদের স্মৃতি এবং বিজয়ের বিভিন্ন স্মারক প্রদর্শিত হবে। তবে বিশিষ্ট সাংবাদিক আনিস আলমগীর সম্প্রতি একটি টক শোতে এই স্মৃতি জাদুঘরের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, যদি আওয়ামী লীগ বা অন্য কোনো দল ভবিষ্যতে ক্ষমতায় আসে তাহলে এই জাদুঘরটি ভেঙে ফেলা হতে পারে। তিনি বলেন, এটি সরকারের ইতিহাসের কিছু কথা প্রচার করছে যা তাদের পছন্দ নাও হতে পারে। আলমগীর আরও অভিযোগ করে বলেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব বাসভবন এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও হামলার ঝুঁকিতে রয়েছে। তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর দেশে যে নতুন রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতি তৈরি হয়েছে তার সম্প্রসারণ হচ্ছে এবং এ ধরনের হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। তিনি বলেন, যখন দেশের রাজনৈতিক দলের সাধারণ সদস্যও মুখ খুলতে পারছে না, তখন সরকার এবং নির্দিষ্ট পক্ষ তাদের ঘরে গিয়ে আক্রমণ চালাচ্ছে। গ্রামীণ ব্যাংক ও ব্যক্তিগত বাড়ি এসব আক্রমণের লক্ষ্য হতে পারে। আলমগীর তার মন্তব্যে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছেন। তিনি বলেন, রাষ্ট্রীয় নীরবতা এবং স্পন্সরশিপের কারণে কিছু পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই সংস্কৃতির প্রভাব চলতেই থাকবে। সরকার বা কোনো সংশ্লিষ্ট পক্ষ এখনো আনিস আলমগীরের এই মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে ৭ দিন ধরে চলা অবরোধ, পাহাড়ি বাঙালি, সাম্প্রদায়িক উত্তেজনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনার মধ্যে নতুন মোড় নিয়েছে। চিকিৎসকদের একটি কমিটি মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, ওই কিশোরীর দেহে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ডাক্তার জয়া চাকমা, ডাক্তার মীর মোশাররফ হোসেন ও ডাক্তার নাহিদ আক্তার, এই ৩ সদস্যের কমিটির স্বাক্ষরিত রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। যদিও জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের বলেছেন, একটি প্রতিবেদন তৈরি হয়েছে যা পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হবে এবং বিস্তারিত তথ্য পুলিশ প্রশাসনই জানাবে। ঘটনার সূত্রপাত হয় গত ২৪ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলার চেঙ্গিলা এলাকায়। অভিযোগ করা হয়েছিল, টিউশন শেষে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে মুখে চেতনানাশক প্রয়োগ করে নির্জন স্থানে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। এই অভিযোগের পর থেকেই পার্বত্য অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইউপিডিএফ মূল সংগঠনের কর্মীরা অবরোধ কর্মসূচি পালন করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিক সংঘর্ষে জড়ায়। এসব সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এই ঘটনার পেছনে প্রতিবেশী রাষ্ট্র ও উগ্রবাদী গোষ্ঠীর ইন্ধন থাকার দাবি করেছেন। তিনি বলেন, তারা পরিস্থিতি ঘোলাটে করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। অভিযোগ রয়েছে, এসব গোষ্ঠী ভারতের ত্রিপুরায় প্রশিক্ষণ নিয়ে দেশে প্রবেশ করছে। এই পরিস্থিতিতে মেডিকেল রিপোর্টের নতুন তথ্য খাগড়াছড়ির চলমান উত্তেজনাকে আরো জটিল করে তুলেছে। নির্বাচন কমিশন জানিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ নামে দুটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্ধারিত শর্ত পূরণ করেছে। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই দুটি দলের বিষয়ে শীঘ্রই গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এছাড়া আরো ১২টি দলের আবেদন অধিকতর যাচাই বাছাই করা হবে। ৭টি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আক্তার আহমেদ বলেন, নিবন্ধনের জন্য মোট ১৪৩
30টি দল আবেদন করেছিল। এর মধ্যে 22টি দলের তথ্য মাঠ পর্যায়ে তদন্ত করা হয়েছে। যাচাই বাছাই শেষে এখন পর্যন্ত 2টি দলকে যোগ্য মনে হয়েছে। তিনি আরো যোগ করেন, জাতীয় নাগরিক পার্টিকে তাদের প্রতীক নিয়ে একটি চিঠি দেওয়া হবে, তবে নিবন্ধনের চূড়ান্ত বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে। এই সিদ্ধান্তের ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন 2টি দলের অন্তর্ভুক্তি ঘটতে যাচ্ছে। অর্থ উপদেষ্টা ডাক্তার সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, গত 5 আগস্টের পর দেশের চাঁদাবাজির মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে এবং অন্তর্বর্তী সরকার এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। তার মতে, একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি ঠেকানো সম্ভব নয়। ডাক্তার সালেউদ্দিন আহমেদ বলেন, আগে যেখানে 1 টাকা চাঁদা নেওয়া হতো, এখন 1.5 থেকে 2 টাকা নেওয়া হচ্ছে। 5 আগস্টের পর নানা পক্ষ এতে জড়িয়েছে, এমনকি আগে যারা ছিল তারাও সক্রিয়। তিনি আরো যোগ করেন, চাঁদাবাজির সঙ্গে জড়িতরাই আবার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। অর্থ উপদেষ্টা জানান, চাঁদাবাজির এই ব্যাপকতার কারণে পণ্যমূল্যও বেড়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, চাঁদাবাজি থামানো অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। তিনি আরো উল্লেখ করেন যে অন্তর্বর্তী সরকার কাউকে ধরে শাস্তি দেওয়ার নীতি নেয়নি, যা চাঁদাবাজদের আরো উৎসাহিত করতে পারে। মূল্যস্ফীতি প্রসঙ্গে ডাক্তার সালেউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন যে আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি 7% নামিয়ে আনা সম্ভব হবে। তবে চাঁদাবাজির কারণে সৃষ্ট পণ্যমূল্য বৃদ্ধির চাপ মূল্যস্ফীতির এই লক্ষ্যমাত্রা অর্জনে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে প্রশ্ন রয়েছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতবারের তুলনায় এবার গুজবের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গুজব তৈরি করে সুবিধা করতে পারছে না। কারা দেশকে অস্থিতিশীল করতে চায় সেটা সবাই জানে। রাজধানীর তেজগাঁওয়ে এনটিএমসিতে শারদীয় সুরক্ষা অ্যাপের ব্যবহার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, দেশের ভেতরে ও বাইরে থেকে একটি পক্ষ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে গুজব ছড়ানোর প্রতিটি ঘটনাই ফ্যাক্ট চেক করা হচ্ছে এবং তা প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা আরো জানান, প্রতিটি পূজা মণ্ডপটি নিরাপত্তার আওতায় আনা হয়েছে। ফেসবুক ও ইউটিউবে গুজব ছড়ানোর যে কোনো চেষ্টা তাৎক্ষণিকভাবে প্রতিরোধে এনটিএমসি সক্রিয়ভাবে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা কখনো হিন্দু মুসলিম আলাদা করে দেখিনি। সার্বক্ষণিক কাজ করছি যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে দুর্গা উৎসব পালন করতে পারেন। এই পদক্ষেপগুলো শারদীয় দুর্গাপূজার শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করে সেখানে পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিত করা। হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকবেন ট্রাম্পকে প্রতিনিধিত্বকারী একজন প্রতিনিধি। পরিকল্পনার মূল দিকগুলো হল, গাজায় একটি অস্থায়ী সরকার গঠন করা হবে যা পুনর্গঠন ও নিরাপত্তার দায়িত্ব পালন করবে। গাজার কোনো বাসিন্দাকে জোরপূর্বক অন্য দেশে পাঠানো হবে না। পরিকল্পনায় গাজা দখল না করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। হামাস ও ইসরায়েল উভয় পক্ষ প্রস্তাবে সম্মত হলে দ্রুত যুদ্ধবিরতি ঘোষণা করে শান্তি প্রক্রিয়া শুরু হবে। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, সকল জিম্মিকে ধাপে ধাপে নয়, একসাথেই মুক্তি দিতে হবে। মার্কিন কর্মকর্তারা আশা করছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা হামাসকে এই প্রস্তাবে রাজি করাতে মধ্যস্থতা করবেন। হামাস যদি প্রস্তাবে সম্মতি জানায় তাহলে 72 ঘন্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মিকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিলে আমেরিকা, ইউরোপ ও আরব দেশগুলো মিলে অন্তর্বর্তী প্রশাসন গঠন করে পুনর্নির্মাণ কার্যক্রম শুরু করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠকে উপস্থিত থেকে ট্রাম্পের পরিকল্পনায় ইসরায়েলের সম্মতির কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যদি হামাস প্রত্যাখ্যান করে বা পরে পিছু হটে তবে ইসরায়েল একতরফাভাবে পরিস্থিতি সমাধান করবে এবং সেখানে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে। তবে হামাস এখন পর্যন্ত এই প্রস্তাবে সম্মতি জানায়নি। তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসলেও তাদের পূর্ববর্তী অবস্থান অনুযায়ী এমন কোনো প্রস্তাব গ্রহণ করার সম্ভাবনা কম যা তাদের ক্ষমতাচ্যুত করবে। এই পরিকল্পনা আন্তর্জাতিক পরিমণ্ডলেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে 2 থেকে 4 অক্টোবর পর্যন্ত বৃষ্টি সবচেয়ে বেশি হবে। ঢাকা সহ সিলেট ও চট্টগ্রামে মাঝারি বৃষ্টি হবে। কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ধসের ঝুঁকিও
রয়েছে। আবহাওয়াবিদ AKM নাজমুল হক বলেন, বুধবার সকাল থেকেই বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুক্রবার দক্ষিণাঞ্চল এবং শনিবার উত্তরাঞ্চলে বৃষ্টি সবচেয়ে বেশি হতে পারে। উপকূলীয় এলাকায় ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র বেশ উত্তাল থাকবে। নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের সম্ভাবনাও রয়েছে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন নির্বাচনে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার সকালে মিরপুরে বিসিবির কার্যালয়ে এসে তিনি এই সিদ্ধান্ত জানান। এর মাধ্যমে নির্বাচনে তার অংশগ্রহণের দীর্ঘদিনের জল্পনা কল্পনা অবসান হলো। তার এই প্রার্থিতা প্রত্যাহারের কারণের পেছনে সমঝোতা ভেস্তে যাওয়া এবং আইনি জটিলতা রয়েছে বলে জানা গিয়েছে। তার সঙ্গে আরো বেশ কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ বিতর্কিত 15টি ক্লাবের বিরুদ্ধে আদালতে রিট আবেদন করলে নির্বাচনী পরিস্থিতি আরো জটিল মোড় নেয়। আদালতের নিষেধাজ্ঞার কারণে এই ক্লাবগুলোর প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন স্পষ্ট জানিয়েছেন, আদালতের নির্দেশনা মেনে চলা সকলের জন্য বাধ্যতামূলক। বিশ্লেষকরা মনে করছেন, যদি আদালতের নিষেধাজ্ঞার কারণে এই 15টি ক্লাব বাতিল হয় তবে তামিম ইকবালের প্যানেল একটি বড় রাজনৈতিক শক্তি হারাবে। এই সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তামিম ইকবাল বুধবার নির্বাচনে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। আজ বিকালে নির্বাচন কমিশন বিসিবির নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে। আগামী 6 অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, বলুন তো আজকের কোন খবরটি আপনার মনকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? আপনার ভাবনা কমেন্ট বক্সে লিখুন। আর এমন সব তাজা খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।